where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের উদ্যোগে যে টেলিশিক্ষা ব্যবস্থা বা অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমি দেবাশিস রায়ডাকুয়া মালদা জেলা স্কুলের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক। আজকে আমি তোমাদের থার্ড চ্যাপ্টারে যেটা ক্লাস 12-এ থার্ড চ্যাপ্টারের যেটা রয়েছে বিদেশ নীতি, তো এর আগের দিন দুটো ক্লাসে আমি বিদেশ নীতি সম্পর্কে বলেছিলাম। বিদেশ নীতি কী, আজকে আমরা মূলত দেখব যে ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। এই চ্যাপ্টার থেকে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, যে ইন্ডিয়ান ফরেন পলিসি সম্পর্কে আমরা আলোচনা করব। বা এই যে পররাষ্ট্রনীতি বলছি আমরা, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, বিদেশ নীতি কিন্তু একটা রাষ্ট্রের মূল স্তম্ভ বলতে পারি। বিদেশ নীতির উপর ডিপেন্ড করে আন্তর্জাতিক সম্পর্কটা। আমরা জানি, এর আগে আমরা পড়েছি বিদেশ নীতি সম্পর্কে কীরকম হয় বিভিন্ন, সেটা আমরা জেনেছি। তা আজকে মূলত আমরা ভারতের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে এই যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি যেটাকে আমরা বলছি, এই বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির মধ্য দিয়েই একটা দেশের বা একটা রাষ্ট্রের সঙ্গে অন্য অন্য রাষ্ট্রের সম্পর্কগুলোকে আমরা বুঝতে পারি বা এর পরিচয় আমরা পেতে পারি। তার মানে যে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কী হবে, সেটা কিন্তু আমরা বিদেশ নীতির উপরই আমরা বিদেশ নীতির উপর নির্ভর করে বুঝতে পারি, বা বিদেশ নীতির অনেকটা এর উপর প্রভাব বিস্তার করে। এবার যদি আমরা দেখি, তাহলে যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই, যে কোনো দেশ বা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই বিদেশ নীতি হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার এই যে বিদেশ নীতির কথা বলছি, আমরা পররাষ্ট্র নীতির কথা বলছি, এটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য নয়, এটা একটা দীর্ঘকালীন সুদীর্ঘকালীন আমরা বলতে পারি। যে মূলত যে রাষ্ট্র পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা রাষ্ট্র যখন পররাষ্ট্রনীতি পরিচালনা করে বা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, সে কিন্তু খুব স্বল্প সময় শর্ট টার্মের জন্য করে না, সেটা করে একটা সুদীর্ঘকালীন উদ্দেশ্যকে নিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হয়। তার মানে আমরা বলতে পারি পররাষ্ট্রনীতি এক কথায় যে একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, এবং এটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে আমরা বলতে পারি। তাহলে এই বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির যে কথাগুলো আমরা বলছি, তাহলে এই বিদেশ নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে জাতীয় স্বার্থ, আমরা এর আগে আলোচনা করেছি, প্রথম তোমাদের চ্যাপ্টারে ছিল যে জাতীয় স্বার্থ কিন্তু যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বা জাতীয় স্বার্থের উপর নির্ভর করেই বা জাতীয় স্বার্থকে রক্ষা করাই পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য, বা জাতীয় স্বার্থের উপর ভর করেই পররাষ্ট্রনীতিগুলো নির্ধারণ করা হয়। তাহলে এবার আমরা যদি চলে আসি যে ইন্ডিয়ান ফরেন পলিসির মূল ক্যারেক্টারগুলো বা ইন্ডিয়ান ফরেন পলিসি সম্পর্কে একটু, যেটা একটু আগে তোমাদের বললাম, বিদেশ নীতি সম্পর্কে আমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন বললাম। তো এবার যদি আমরা ফিরে আসি আমাদের জায়গায়, যে বিদেশ ইন্ডিয়ান ফরেন পলিসি সম্পর্কে যেটা আলোচনা আমরা করব, তাহলে এই যে ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে, মানে এই যে ভারতে বিদেশ নীতি নির্ধারণ করা হয়েছে, এই বিদেশ নীতি নির্ধারণ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রিফ্লেক্ট দেখতে পারি বা প্রতিফলন দেখতে পারি। বিদেশ নীতিগুলো যে যখন করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো প্রভাব রয়েছে, সেটা আমরা দেখি নেই যে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কি কি প্রভাবগুলো রয়েছে। তাহলে এইখানে তোমাদের আমরা এটাকে দেখে নেই প্রতিফলনগুলো কি কি।
যে প্রথমে যদি আমরা দেখি যে বিদেশ নীতির প্রতিফলন বা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কী কী প্রভাবগুলো রয়েছে, যদি আমরা ব্যাপারটাকে এইভাবে দেখি তাহলে কি দেখব, যে প্রথমে দেখব যে স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে স্বাধীনতার পূর্বে কি ছিল, স্বাধীনতার পূর্বে যে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলো, মানে ভারতের স্বাধীনতার ক্ষেত্রে বলছি আমি, ভারতের স্বাধীনতার পূর্বে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা এবং সমাধান ক্ষেত্রে তৎকালীন, সেই সময় যেহেতু আমরা জানি স্বাধীনতার আগে, ভারত স্বাধীনতার আগে তখন স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিল কে, কংগ্রেস পার্টি। যে সেই সময় গান্ধীজি থেকে শুরু করে অনেক জওহরলাল নেহেরু আরও যারা ছিলেন, তারা প্রত্যেক কংগ্রেস পার্টি একটা বড় স্বাধীনতা আন্দোলনের ভূমিকা ছিল। তাহলে সেই সমাধানের ক্ষেত্রে জাতীয় কংগ্রেস পার্টির নেতৃত্ববৃন্দের মনোভাব কি ছিল। তার মানে এই স্বাধীনতার পূর্বে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা এবং সমাধানের ক্ষেত্রে তৎকালীন সেই সময় যে জাতীয় কংগ্রেসের যে নেতৃবৃন্দ ছিল, হ্যাঁ, আমরা জানি স্বাধীনতার সময় কংগ্রেস পার্টি একটা বিশাল ভূমিকা পালন করেছিল, জাতীয় কংগ্রেস পার্টি। তাহলে তাদের নেতৃত্বের মনোভাবটা কী ছিল, এই রিফ্লেক্টটা আমরা পরবর্তীতে আমরা দেখতে পারি। সেকেন্ডলি আরেকটা আমরা এর প্রভাব দেখতে পারি, সেটা কি হচ্ছে, আমরা জানি যে সম্রাট অশোক, ভারতের যদি আমরা ঐতিহ্য দেখি, হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে আমরা দেখব যে অশোক থেকে শুরু করে সম্রাট অশোক থেকে শুরু করে মহাত্মা গান্ধীজি পর্যন্ত, যে মহাত্মা গান্ধীজি ও অন্য যে মনীষীগুলো ছিল, মহামনীষী বলতে পারি আমরা, মহামনীষীদের বিভিন্ন বাণী, হ্যাঁ, বা বিভিন্ন চিন্তাধারা, তারপরে এইখান থেকে এই যে বিভিন্ন আমরা যেটা বলছি অশোক থেকে শুরু করে গান্ধীজি বা অন্য যে মহামনীষীরা ছিল, তাদের চিন্তাধারা এবং তাদের যে বাণী থেকে আমরা কি জানতে পারি, শান্তি, সৌভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রীতি। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পাবো, এই যে এই মহামনীষীর থেকে, শান্তি, সৌভ্রাতৃত্ব আর একটা কি, আন্তর্জাতিক সম্প্রীতি, আন্তর্জাতিক সম্প্রীতি। এই আন্তর্জাতিক, এই তিনটা জিনিসকে আমরা, সৌভ্রাতৃত্ব, শান্তি এবং আন্তর্জাতিক সম্প্রীতি, এই তিনটা জিনিস আমরা জানতে পারি মহামনীষীদের, এই যে অশোক থেকে শুরু করে গান্ধীজি এবং অন্যান্য মহামনীষীদের যে বিভিন্ন রকম বাণী, চিন্তাধারা, এটার রিফ্লেক্ট কিন্তু আমরা এই পররাষ্ট্রনীতিতে আমরা দেখতে পাবো। তার মানে এই ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম, এই দুটো রিফ্লেকশন বা প্রতিফলন আমরা দেখতে পারি। এবার যদি আমরা দেখি যে এই ব্যাপারটা পরিষ্কার, তাহলে ক্লিয়ার। এবার তাহলে ভারতের ফরেন পলিসিটা কীরকম, যদি আমরা এই ব্যাপারটা এইভাবে দেখি যে ইন্ডিয়ান ফরেন পলিসি তাহলে কীরকম হচ্ছে, যে আমরা এই দুটো জিনিস থেকে আমরা কী কী জানতে পারবো, একটা হচ্ছে বিদেশ নীতি, ফরেন পলিসি থেকে জানতে পারবো একটা হচ্ছে আদর্শবাদ, তার মানে আদর্শবাদ, একটা আমরা পাবো আদর্শবাদ এক কথায়, আর একটা হচ্ছে বাস্তববাদ। আমরা যদি ইংলিশে দেখি, আইডিয়ালিজম অ্যান্ড রিয়েলিজম, এটা হচ্ছে আইডিয়ালিজম আর রিয়েলিজম। এই আদর্শবাদ এবং বাস্তববাদের
সমন্বয়ে, এই সমন্বয়টাই হচ্ছে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আমরা দেখতে পারি। তার আমরা বলতে পারি যে ইন্ডিয়ান ফরেন পলিসি আদর্শবাদ এবং বাস্তববাদের সমন্বয়ে গড়ে উঠেছে। তাহলে আমরা এইখান থেকে পুরোটাই জানতে পারলাম আদর্শবাদ এবং বাস্তববাদের একটা সমন্বয়ে আমরা দেখতে পারবো ইন্ডিয়ান ফরেন পলিসিতে। এবার আমি স্বাধীনতার পরে যে স্বাধীনতার যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, তারপরে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আমরা সবাই জানি এই পণ্ডিত জওহরলাল নেহেরুকে বলা হয় আধুনিক ভারতের পররাষ্ট্র বিদেশ নীতির রূপকার। এটা মনে রাখবে, হ্যাঁ, জওহরলাল নেহেরুকে বলা হয় আধুনিক ভারতের পররাষ্ট্র নীতির রূপকার। তাহলে জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার আমরা বলছি। এবার এই জওহরলাল নেহেরু 1946-এ 7 সেপ্টেম্বর তিনি কি করেন, জাতির উদ্দেশ্যে তৎকালীন সময় রেডিওতে একটা ভাষণ দেন। সেই ভাষণে তিনি ইন্ডিয়ান ফরেন পলিসির মূলত 7টি নীতির কথা উল্লেখ করেন। তাহলে 1946-এ 7 সেপ্টেম্বর স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতির উদ্দেশ্যে রেডিওতে ভাষণ দেন এবং সেখানে তিনি 7টি ভারতের পররাষ্ট্রনীতির মূল যে 7টি পররাষ্ট্রনীতি নীতির যে মূল 7টি জিনিস তিনি প্রকাশ করেন, বা পররাষ্ট্রনীতির 7টি নীতি তিনি ঘোষণা করেন। এবার দেখে নেই যে এই 7টি নীতি জওহরলাল নেহেরু 7টি নীতি তিনি কি ঘোষণা করেছিলেন। তাহলে এই জওহরলাল নেহেরু ঘোষণা অনুযায়ী এই 7টি নীতি কি যদি আমরা প্রথমেই দেখি যে 7টি নীতি তিনি কি বলছেন। প্রথমে স্বাধীনতা ও বিশ্ব শান্তি কথা বলেছেন। স্বাধীনতা ও বিশ্ব শান্তি, স্বাধীনতা ও বিশ্ব শান্তি কি করবে, বিশ্ব শান্তি প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তিনি কথা বলেন। তার মানে স্বাধীনতা ও বিশ্ব শান্তি কি বলবো এটাকে প্রসারের জন্য ঘনিষ্ঠ সহযোগিতার কথা তিনি বলেন। এটার প্রসার বলতে পারি আমরা, সংক্ষেপে বলছি প্রসার। এটা প্রসারের জন্য তিনি ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেন। সেকেন্ডলি যদি আমরা দেখি আরেকটা কি হবে, যে তিনি বলছেন যে বিভিন্ন শক্তিজোট থেকে নিজেকে দূরে থাকা। বিভিন্ন শক্তিজোট থেকে দূরে থাকা। যেমন আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডে আমরা দেখেছি যে আমেরিকা একটা শক্তি জোট, এদিকে একটা রাশিয়া একটা শক্তি জোট, সোভিয়েত ইউনিয়ন, সেখান থেকে দূরে থাকা। এটা একটা দিক গেল। আমরা যদি থার্ড একটা নীতির কথা দেখি তাহলে দেখতে পারবো যে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করা। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আন্দোলন। তার মানে যে ঔপনিবেশিক যে শক্তি রয়েছে, এই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আন্দোলনকে আরো সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাকে আরো জোরদার করে তোলা একটা লক্ষ্য ছিল। আমরা যদি ফোর্থ দেখি তাহলে কি দেখব যে ইংল্যান্ড বা বর্ণবৈষম্যবাদ একটা রয়েছে, বর্ণবৈষম্যের বিরোধিতা করা। বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ বলতে পারি বা আন্দোলন একই জিনিস। হ্যাঁ, বর্ণবৈষম্যবাদ যাতে দূর হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বা প্রয়োজনীয় নীতি গ্রহণ করা। এটা গেল একটা দিক। চলো 1 2 3 4টা হলো। এবার আমরা যে 5 নাম্বার দেখি, যে তোরা দেখব যে ইংল্যান্ড ও কমনওয়েলথভুক্ত যে নেশনগুলো, ইংল্যান্ড সহ কমনওয়েলথভুক্ত যে নেশনগুলো, ইংল্যান্ড ও কমনওয়েলথ
কমনওয়েলথভুক্ত দেশগুলোকে কি করবে, যে কমনওয়েলথভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলো দেশগুলির সঙ্গে কি দেশগুলির সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ সহযোগিতা তৈরি করা। তাহলে ইংল্যান্ড সহ অন্য অন্য কমনওয়েলথ দেশের সম্পর্ক স্থাপন আমরা সংক্ষেপে বলি, বা সহযোগিতার বন্ধন তৈরি করা। এবার যদি আমরা আরেকটা দেখি, যে নেক্সট যদি আমরা দেখি তাহলে দেখব যে সোভিয়েত ইউনিয়ন, ইউএসএ, সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর বলতে পারি আমরা সংক্ষেপে, ইউএসএসআর প্লাস জোট মানে ওর জোট, এবং কি আমেরিকা ইউএসএ প্লাস তার জোটের থেকে দূরে থাকা, মানে এগুলো হচ্ছে সামরিক জোট। আমরা জানি সেকেন্ড ওয়ার্ল্ডের পিরিয়ডে আমরা দেখেছি যে একটা আমেরিকা জোট, একটা রাশিয়া, একটা জোট। এবার কি হচ্ছে, এদের সঙ্গে দূরে দূরে থাকবো কিন্তু আমি সুসম্পর্ক বজায় রাখবো, এবং সুসম্পর্ক তৈরি করা, মানে আমি এদের জোটে থাকবো না, ইউএসএ বা রাশিয়ার জোটে আমি আমেরিকা এবং রাশিয়ার জোটে আমি থাকবো না, দূরে থাকবো, কিন্তু উভয়ে যে আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে রয়েছে দেশের সঙ্গে আমি সুসম্পর্কটা বজায় রাখবো। এবার লাস্ট যদি আমরা আরেকটা রয়েছে, লাস্ট 7 নীতির মধ্যে আরেকটা যদি দেখি, যে এশিয়ার যে দেশগুলো আছে, আমি এটাকে এখানে দেখাচ্ছি, এশিয়ার যে দেশগুলো আছে, এশিয়া মহাদেশে দেশগুলোর সঙ্গে কি করবে, যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা। যেহেতু ভারতবর্ষ এশিয়া মহাদেশের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, তাহলে এই মোটামুটি আমরা এই 7টা যে জওহরলাল নেহরু 1946 7 সেপ্টেম্বর যে ঘোষণা অনুযায়ী আমরা বিদেশ নীতির 7টি আমরা মূল নীতি আমরা লক্ষ্য করলাম বা জানলাম। এবার এই যে 7টা নীতির কথা বলা হলো, এই 7টা নীতির উপর ভর করেই এবং সামঞ্জস্য রক্ষা করেই স্বাধীন ভারতের ফরেন পলিসি তৈরি করা হয়। এবং এই তাহলে এই যে 7টা নীতির কথা বললাম, এই 7টা নীতি ফরেন পলিসি আমাদের মূল ভর করে লক্ষ্য করা হয় এবং এটাকে তৈরি করা হয়, যেভাবে আমরা বলতে পারি যে স্বাধীন ভারতের এই 7টা নীতির উপর বেস করেই কিন্তু ফরেন পলিসি তৈরি করা হয় বা অ্যাপ্লিকেশন করা হয়। এবং সেইখান থেকে আমরা মূল কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, প্রথমেই আমরা দেখব যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে জোট নিরপেক্ষতা। এই জোট নিরপেক্ষতা কিন্তু স্বাধীন ভারতের বিদেশ নীতির একটা বড় মূল স্তম্ভ আমরা বলতে পারি বা বড় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে জোট নিরপেক্ষতা, প্রথম আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে প্রথমেই দেখব জোট নিরপেক্ষতা। বা নন অ্যালাইনমেন্ট। এই নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষতা হচ্ছে পররাষ্ট্র নীতির অন্যতম মূল স্তম্ভ, বা আমরা বলতে পারি কি নোট অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। এই জোট নিরপেক্ষতা হলো কি নোট অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। তাহলে এই জোট নিরপেক্ষতা হলো কি নোট অফ ইন্ডিয়ান ফরেন পলিসি বা মূল স্তম্ভ। এবার যদি আমরা সাধারণভাবে আমরা জানি জোট নিরপেক্ষতার আগে আমরা পড়েছি, হ্যাঁ জেনেছি, তবু আমি সংক্ষেপে তোমাদের একটু বলে দিই। তো জোট নিরপেক্ষতা আমরা বলতে কি বুঝবো? খুব সাধারণভাবে যদি আমরা দেখি, জোট নিরপেক্ষতা বলতে বোঝায়, এই জোট নিরপেক্ষতা বলতে বোঝায় কি বোঝায়, যে বিভিন্ন জোট থেকে, বিভিন্ন যে সামরিক জোটগুলো থেকে দূরে থাকা, সামরিক জোট থেকে দূরে এই থাকাকেই বলা হয় জোট নিরপেক্ষতা। খুব সাধারণভাবে আমরা বুঝি। তার মানে যেমন এই যে ইউএসএ জোট বা আমেরিকা, সোভিয়েত রাশিয়া জোট, হ্যাঁ সোভিয়েত ইউনিয়নের যে জোট, সেখান থেকে দূরে থাকা। কিন্তু
এই যে এটাকে খুব সাধারণভাবে আমরা বলি, কিন্তু আবার এটাকে সমদূরত্ব নীতিকে কিন্তু বোঝায় না। এটা কিন্তু মাথায় রাখবে যে সমদূরত্ব নীতি কিন্তু আবার নয়। যদি সামরিক জোট থেকে দূরে থাকাকে আমরা জোট নিরপেক্ষতা বলি, তাহলে যে সমদূরত্ব বজায় রাখাকে কিন্তু বলে না। মানে সমদূরত্ব বা ইকুয়াল ডিস্টেনশনস নীতিকে বোঝায় না, ইকুয়াল নীতি টোটালি আলাদা। তো যাই হোক, এবার যদি নন অ্যালাইনমেন্ট বা আমরা জোট নিরপেক্ষতার কথা যদি বলি, তো জোট নিরপেক্ষতা হলো মূলত জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণকেও বোঝায়। মানে জাতীয় স্বার্থ, এই জোট নিরপেক্ষতার মূল লক্ষ্য কি? জাতীয় স্বার্থ, স্বাধীনভাবে জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ রক্ষা করার নীতিকেই আমরা পরোক্ষে বলি জোট নিরপেক্ষতা। জাতীয় স্বার্থকে রক্ষা করার যে স্বাধীনভাবে রক্ষা করার যে নীতি, সেটাকেই আমরা পরোক্ষে বলি জোট নিরপেক্ষতা। তাহলে যদি আমরা একটা জোট নিরপেক্ষ সম্পর্কে যদি একটু আমরা একটা কনক্লুশন ড্র করি যে কি দাঁড়ালো, তাহলে দেখব জোট নিরপেক্ষতা হলো সাম্রাজ্যবাদ, জোট নিরপেক্ষতা হলো সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, নয়া ঔপনিবেশিকতাবাদ, বর্ণবৈষম্য, জাতি বিদ্বেষ বিরুদ্ধে এ প্রভৃতি আরও রয়েছে। এগুলোর বিরুদ্ধে একটা আন্দোলন এবং শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এবং জাতীয় নিরাপত্তার নীতি মানে বিশ্ব প্রতিষ্ঠা করা হবে এবং জাতীয় নিরাপত্তার জন্য যে এই নীতি বা জোট নিরপেক্ষ নীতি প্রতি গভীরভাবে আস্থাশীল থাকে। আমি আবার বলছি, তাহলে জোট নিরপেক্ষতা সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, নয়া ঔপনিবেশিকতাবাদ, বর্ণবৈষম্য, জাতি বিদ্বেষ প্রভৃতির বিরুদ্ধে একটা আন্দোলন, এবং যেটা কি হবে আন্দোলন চলবে একদিকে, এবং একই সেম টাইম কি হবে, শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে, যেটা বলছি পিসফুল কোএক্সিস্টেন্স বলছি আমরা, এবং বিশ্ব শান্তি ও জাতীয় নিরাপত্তার নীতিকে সঠিকভাবে পরিচালনা করবে বা এই জাতীয় নিরাপত্তার নীতির উপর গভীরভাবে আস্থাশীল থাকবে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে জোট নিরপেক্ষতার একটা ডেফিনেশন, যদিও তোমরা এটা জানো, এর আগে তোমাদের এটা পড়ানো হয়েছে। এবার এইখানে একটা তোমাদের জানিয়ে দিই, এই জোট নিরপেক্ষতা যে কথাগুলো আমরা বলছি এবং এর সঙ্গে একটা চলে আসে নিরপেক্ষতা কথাটা। তাহলে যদি আমরা ছোট্ট একটা ডিফারেন্স দেখি যে হোয়াট ইজ নন অ্যালাইনমেন্ট অ্যান্ড হোয়াট ইজ নিউট্রালিটি, তাহলে নিউট্রালিটি আর নিরপেক্ষতা এবং জোট নিরপেক্ষতার ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে? বেসিক্যালি যে জোট নিরপেক্ষতা ও নিরপেক্ষতার মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। আমরা জানি যে জোট নিরপেক্ষতা মানে হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে আমি কোনো অ্যালায়েন্সে পার্টিসিপেট করব না, ইউএসএ বা রাশিয়ার মতো কোনো অ্যালায়েন্সে পার্টিসিপেট করব না, অ্যাট সেম টাইম কিন্তু আমি অলওয়েজ প্রোটেস্ট করব কিসের উপর? বর্ণবৈষম্য, উপনিবেশিকতাবাদ, সাম্রাজ্যবাদ, এই যে কথাগুলো ভাষাগত যে বৈষম্য রয়েছে, ঔপনিবেশিকতাবাদ, সাম্রাজ্যবাদ, নয়া সাম্রাজ্যবাদ বা এই যে এগুলোর বিরুদ্ধে আমি অলওয়েজ প্রোটেস্ট করব এবং আমি সেম টাইম পিসফুল কোএক্সিস্টেন্স করব, যেটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এটাকে আমরা জোট নিরপেক্ষতা বলছি, যেটা একটু আগে তোমাদের আবার বললাম। তাহলে নিউট্রালিটিটা কি? নিরপেক্ষতা হচ্ছে যে নিরপেক্ষতা বলতে আমরা বোঝা আন্তর্জাতিক, যেমন জোট নিরপেক্ষতা যে একটা এক্সাম্পল দিই, ভারতবর্ষ হচ্ছে জোট নিরপেক্ষতার মূল কারিগর। এবার নিউট্রালিটি বা নিরপেক্ষতা হচ্ছে কি? নিরপেক্ষতা বলছে যে আন্তর্জাতিক যে সমস্যাগুলো রয়েছে, আন্তর্জাতিক যে প্রবলেমগুলো রয়েছে, সেই সব ব্যাপারে টোটালি নিস্পৃহ থাকা, এই ব্যাপারে কোনো ঔদাসীন্য মনোভাব থাকা, সেটাকে বলছি আমরা নিউট্রালিটি বা নিরপেক্ষতা। তাহলে দেখো, জোট নিরপেক্ষতা আমি অলওয়েজ প্রোটেস্ট করব অন্যায়ের বিরুদ্ধে, খুব শর্টলি বলতে গেলে। আর নিরপেক্ষতা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, আলোচনা, যুদ্ধ যাই চলুক না কেন, আমি এসব ব্যাপারে কোনো ব্যাপারে টোটালি নিস্পৃহ থাকবো এবং ঔদাসীন্য মনোভাব পোষণ করব। এটা হচ্ছে মানে বিষয়টা এরকম যে ওখানে কি হচ্ছে আমার দেখা দরকার নেই।
মানে এটাকে বলছি আমরা নিরপেক্ষতা। যেমন সুইজারল্যান্ড, তারপরে বেলজিয়াম, অস্ট্রিয়া প্রভৃতি দেশগুলো, লাওস, এই প্রভৃতি দেশগুলো নিরপেক্ষতা নীতি অবলম্বন করেছিল, আর জোট নিরপেক্ষতা ভারত করেছিল। তাহলে এই জোট নিরপেক্ষতা হচ্ছে যে ভারত ফরেন পলিসির কি নোট বা মূল স্তম্ভ। এবার জেনে নেই এই জোট নিরপেক্ষতা নীতিটা কেন গ্রহণ করলো ভারতবর্ষ, বা জোট নিরপেক্ষ নীতি এত কেন গুরুত্ব দিল ভারতবর্ষ। এটা আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসিতে কেন জোট নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা আমাদের একটু ছোট্ট করে আমরা আলোচনা করে নেই, বা কজেস ফর অ্যাকসেপ্টিং নন অ্যালাইনমেন্ট পলিসিস। যদি আমরা প্রথমেই দেখি, ভারত জোট নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছে বিভিন্ন কারণে। তো সেই কারণগুলো যদি আমরা ছোট্ট করে দেখে নেই, তাহলে দেখব এই ছোট্ট করে যদি আমরা দেখে নেই যে জোট নিরপেক্ষতা নীতি কেন গ্রহণ করলো। যেমন মাইকেল ব্লেচার তার ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থে ভারতবর্ষের জোট নিরপেক্ষতা নীতি গ্রহণের দুটো অবস্থান থেকে তিনি তার কারণ ব্যাখ্যা করেছেন। কি হলো, একটা যদি আমার তিনি করেছেন একটা বস্তুগত দিক থেকে তিনি একটাকে কারণ বলেছেন। এই বস্তুগত দিকে কি বলা হচ্ছে, বস্তুগত দিকের, তাহলে মাইকেল ব্লেচার তার যেটা ফরেন পলিসি অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে তিনি জোট নিরপেক্ষ নীতি গ্রহণের দুটো দিক থেকে বিচার করেছেন। একটা হচ্ছে বস্তুগত দিক, একটা হচ্ছে অবস্তুগত দিক থেকে। এই বস্তুগত দিক থেকে তিনি জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ করেছেন একটা হচ্ছে ভৌগোলিক কারণকে তিনি বলেছেন, ভৌগোলিক দিক থেকে তিনি বিচার করেছেন। তাহলে ভৌগোলিক দিক থেকে কেন, যে বলা হচ্ছে যে ভারতবর্ষে যে ভৌগোলিক অবস্থান রয়েছে, আমরা দেখতে পারবো কি ভৌগোলিক অবস্থান অনুযায়ী কি রয়েছে, যে সামরিক দিক থেকে ইউএসএ যে বন্ধু, ইউএসএ যে শক্তি পার্টনার বা শক্তি জোট, পাকিস্তান রয়েছে, অপরদিকে চায়না রয়েছে। তাহলে এই ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব একদিকে যদি আমরা দেখি, একদিকে ইউএসএ তার পার্টনার প্লাস পাকিস্তান রয়েছে, আর একদিকে চায়না। এগুলো সব সামরিক জোট কিন্তু। হ্যাঁ, এই সামরিক জোট ভারতের যে ভৌগোলিক অবস্থান আছে, আমরা প্রতিবেশী পাকিস্তানকে দেখতে পাবো, যার পিছনে রয়েছে আমেরিকা, আর আরেক দিকে সর্বশক্তি মানে চায়না, তো কমিউনিস্ট চায়না তো রয়েছে। তাহলে এই ভৌগোলিক অবস্থানটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে, কারণ চায়না পাকিস্তান যে কোনোভাবে ভারতকে থ্রেট দিতে পারে, মানে পাকিস্তান আমেরিকার সাহায্যে। চায়না তো আমাদের থ্রেট দিচ্ছেই অলওয়েজ, তোমরা এখনও যে একটা টেনশন চলছে। তাহলে এটা একটা ভৌগোলিক অবস্থান। আর এটা যদি আমরা দেখি অর্থনৈতিক দিক থেকে দেখি, অর্থনৈতিক দিক থেকে আমরা কি দেখব, যে বস্তুগত দিকের একটা দিক আছে অর্থনৈতিক দিক, একটা ভৌগোলিক, একটা অর্থনৈতিক। এই অর্থনৈতিক দিকে আমরা দেখতে পারবো যে সদ্য স্বাধীন ভারতবর্ষ, আমাদের স্বাধীনতার সদ্য স্বাধীন ভারতের কাছে কি ছিল, ভারতের কাছে মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন করা। তাহলে এই অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে আমার প্রচুর অর্থ দরকার, বিদেশি সাহায্য দরকার, বিদেশি ঋণ দরকার। এটা আমরা সবাই জানি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। তাহলে এই অর্থনৈতিক উন্নয়ন করার জন্য এই যে টাকা দরকার, ঋণ দরকার, বৈদেশিক সাহায্য দরকার। যদি আমি কোনো শক্তি জোটে যাই, ধরো আমি আমেরিকার শক্তি জোটে গেলাম, তাহলে আমেরিকা আমাকে সাহায্য করবে বটে, কিন্তু অন্য দেশ, সোভিয়েটের সঙ্গে জোট বা অন্য দেশ আমাকে অর্থনৈতিক সাহায্য নাও করতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। আবার রাশিয়া সোভিয়েত ইউনিয়নে গেলে আমেরিকা তার বন্ধুরা আমাকে সাহায্য নাও করতে পারে। তাহলে যে এর জন্য অর্থ সাহায্যটা বড় দরকার, অর্থ সাহায্য, ঋণ, বৈদেশিক সাহায্য অর্থনৈতিক ক্ষেত্রে। তাহলে জোটে গেলে আমি পাবো না, একটা দেশ থেকে পাবো, হয়তো বাকিগুলো থেকে পাবো না। ভারতের লক্ষ্য ছিল যে আমি কোনো জোটেই যাব না, আমি সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো, এবং প্রয়োজনে সবার কাছে আমি অর্থনৈতিক সাহায্য বা বৈদেশিক ঋণ আমি নিতে পারবো।
এটা গেল ফরেন পলিসির একটা অর্থনৈতিক উদ্দেশ্য, মানে ইকোনমিক ডেভেলপমেন্ট। এবার তাহলে বস্তুগত দিকে দুটো দিক, ভৌগোলিক দিক। ভৌগোলিক বুঝতে হলে যে ভৌগোলিক অবস্থানে যে এরকম রয়েছে, পাকিস্তান এবং আমেরিকার যে জোট, সেটা আমেরিকা আমাকে সহায়তা আক্রমণ করতে পারে, সামরিক দিক থেকে ভয় বা থ্রেট দিতে পারে, চায়না তো দিয়েছেই। তাহলে এই অবস্থা থেকে আমার এই নন অ্যালাইনমেন্ট গ্রহণ করা যুক্তিযুক্ত। অর্থনৈতিক দিক যেটা একটুকে বললাম যে সদ্য স্বাধীন ভারতবর্ষের প্রচুর অর্থনৈতিক ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রচুর টাকা পয়সা দরকার, কিন্তু সবার সঙ্গে সম্পর্ক বজায় থাকলে আমি প্রচুর বৈদেশিক ঋণ বা সাহায্য পেতে পারি। আরেকটা এবার যদি আমি দেখি, আরেকটা এই জন্য গ্রহণের আরেকটা কারণ হচ্ছে অবস্তুগত দিক। অবস্তুগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখব, যে প্রথমে অবস্তুগত দিক থেকে বলা হচ্ছে যে যে ভারতের বসে যে আমরা ইতিহাস, দর্শন, ঐতিহ্য, এইখানে আমরা তিনটা টার্ম পড়ব, ইতিহাস, দর্শন এবং ঐতিহ্য। এই তিনটা জিনিস ভারতের এইখানে আমরা দেখতে পারবো। কি কি দেখতে পারবো, যে যদি আমরা দেখি যে অবস্তুগত দিক থেকে, তাহলে প্রথম আমরা কি দেখব, যে শান্তি, অহিংসা, পরমত সহিষ্ণুতা। ভারতের কি বলবো, ভারতের এটা মূল ঐতিহ্য, ভারতের একটা সনাতন ঐতিহ্য। আমরা জানি শান্তি আমরা গান্ধীজি, আমরা জানি যে বিভিন্ন থেকে দেখেছি, গান্ধীজি থেকে শুরু করে সবসময় শান্তির বাতাবরণের কথা বলেছেন, অহিংসার কথা বলেছেন, অহিংসা, পরমত সহিষ্ণু। এই পরমত সহিষ্ণু এগুলো আমরা ভারতের একটা সনাতন ঐতিহ্য, এটা একটা দিক গেল। জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করলে আর একটা কী দেখো, জোট নীতি অনুসরণ করার আর একটা কারণ কী করা হতে পারে, যে জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করলে কি করা যাবে, যে আমার বিভিন্ন যে এই ঐতিহ্যগুলো বা এগুলো আমি রক্ষা করতে পারবো। তাহলে যে আরেকটা কথা এখানে জানতে পারি অবস্তুগত দিক থেকে, যে জোটের মধ্যে অনুসরণ করলে সমগ্র ভারতবর্ষে কি, ভারতবর্ষ একটা স্বতন্ত্র দেশ, স্বতন্ত্র দেশে কি স্বাধীনতা, তারপরে সার্বভৌমিকতা প্রভৃতি সংরক্ষণ করা সম্ভব হবে। জোটের মধ্যে অবলম্বন করলে এই যে স্বাধীনতা, সার্বভৌমিকতা ইত্যাদি আমার রক্ষা করা সম্ভব হবে, এবং কি হবে, এটা সম্প্রসারিত আমি আরও করতে পারবো। এবার তাহলে মোটামুটি আমরা দেখতে পেলাম জোট নিরপেক্ষ নীতি গ্রহণের যে কতগুলো দুটো ভাগে ভাগ করে, বস্তুগত এবং অবস্তুগত দিক থেকে আমরা এটাকে জানলাম। কিন্তু এবার দেখো, এই যে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করা হয়েছে, সেটা কিন্তু বিভিন্ন দিক থেকে সমালোচকরা এটা ক্রিটিসিজম করেছেন, যে জোট নিরপেক্ষ গ্রহণ করা ঠিক হয়নি। এতক্ষণ ধরে বলা হলো জোট নিরপেক্ষ গ্রহণ কেন করা হয়েছে, দুটো দিক ভাগ করে আমরা বললাম, কিন্তু আমরা এর বিভিন্ন দিক থেকে কিন্তু ক্রিটিসিজমও করা হয়েছে, যে জোটের মধ্যে গ্রহণ করাটা ঠিক হলেও এর ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। তাহলে এই যে বলা হচ্ছে জোট নিরপেক্ষতা ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হলেও, যারা সমালোচকরা মনে করেন এই ধারাবাহিকতাটা সঠিকভাবে বিশ্লেষণ করা বা রক্ষা করা সম্ভব হয়নি। যদি দুই একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন 1956-এ যখন সুয়েজ খাল সমস্যা হয়, সুয়েজ খাল সমস্যা হয়, এই সুয়েজ খাল সমস্যার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে সুয়েজ খাল যখন সমস্যাটা হয়, তখন সেই ক্ষেত্রে মিশরকে যখন আক্রমণ করলো ব্রিটিশ এবং ফ্রান্স বাহিনী যখন আক্রমণ করে, ভারত এর তীব্র প্রতিবাদ করলো। সুয়েজ খাল সমস্যাকে কেন্দ্র করে যখন মিশরকে ব্রিটিশ এবং ফ্রান্স বাহিনী আক্রমণ, ভারত এটা তীব্র প্রতিবাদ করলো। হোয়ারাস কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন হাঙ্গারিকে আক্রমণ করে, তখন কিন্তু ভারত নীরব ছিল, তখন কিছু বলেনি। তাহলে বুঝতে পারছো যে জোট নিরপেক্ষতা আমি দুটোই প্রতিবাদ করব, আমি একটা প্রতিবাদ করলাম আর একটাতে প্রতিবাদ করলাম না, এটা একটা দিক।
এবার 1980-তে যদি আমরা দেখি, এরকম অনেক এক্সাম্পল রয়েছে, আমি দুই একটা এক্সাম্পলের কথা বলছি। 1980-তে কি হয়, আফগানিস্তানের উপর সোভিয়েত বাহিনী কি করে, আফগানের উপর সোভিয়েত বাহিনী হস্তক্ষেপ করে। মানে সোভিয়েত বাহিনী মানে ইউএসএসআর আফগানিস্তানের উপর হস্তক্ষেপ করে, আফগানিস্তানের উপর সামরিক হস্তক্ষেপ করে, মানে সামরিক হস্তক্ষেপ করে, ঠিক আছে, হস্তক্ষেপ করলো। সেই সময় ভারতবর্ষ কি, তাহলে ভারতবর্ষ অবস্থান কি ছিল, ভারতবর্ষ সেই সময় কিন্তু নীরব ছিল, ভারত তখন সেই সময় কিছু বলেনি। তাহলে অথচ এই আফগানিস্তান কিন্তু জোট নিরপেক্ষ দেশের মধ্যে একটি অন্যতম দেশ। তাহলে জোট নিরপেক্ষতা আমি নীতি গ্রহণ করছি, কিন্তু আফগানিস্তান আমার জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করছে, তাহলে আফগানিস্তানের উপর যখন সোভিয়েত বাহিনী সামরিক হস্তক্ষেপ করলো তখন কিন্তু আমি নীরব থাকলাম। তাহলে কেন 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 করলো? হ্যাঁ, এটা একটা দেখার বিষয়। সমালোচকরা মনে করেন আমি জোট নিরপেক্ষ সব ক্ষেত্রে আমি সমান ইকুয়ালিয়া করব। আবার যদি 1991-এ দেখি আমরা, 1990 এবং 91-এ গলফ ওয়ারের সময়, যেটাকে আমরা উপসাগরীয় যুদ্ধ বলছি, এই গলফ ওয়ারের সময় জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে, জোট নিরপেক্ষ মানে দেশগুলি নিয়ে, তখন তো আমরা জানি যে ইউএনওর বাহিনী এবং আমেরিকা বাহিনী যৌথভাবে আক্রমণ করেছিল। তাহলে আমি সেই সময় জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে তার বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করিনি, তার বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করা হয়নি, করা উচিত ছিল। তাহলে এই প্রসঙ্গে একটা তোমাদের বলে জানিয়ে রাখি যে সেই সময় আবার দেখো উল্টোটা হয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী চন্দ্রশেখর ছিল। হ্যাঁ, এই চন্দ্রশেখর আবার ইউএসএর মানে যখন এই ইরান ইরাকের গলফ ওয়ারটা হয় আর কি, গলফ ওয়ারটা হয় তখন মানে আমি তো এক করলাম না, ভারতবর্ষ তো জোট নিরপেক্ষ দেশগুলো নিয়ে সেই প্রতিবাদ করলো না, উল্টো কী করলো, তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর, ভারতের প্রধানমন্ত্রী, তিনি আমেরিকার সামরিক বিমানকে, যেটা যুদ্ধে ব্যবহার হচ্ছিল, এই সামরিক বিমানকে জ্বালানি সংগ্রহ করার অনুমতি ভারতবর্ষ থেকে দেন। তাহলে কি হলো যে আমেরিকাকেও কিন্তু পরোক্ষভাবে মানে ভয়ে হোক যেভাবেই হোক আমেরিকাকে কিন্তু সে কিন্তু জ্বালানি সরবরাহ করলো। এটা একটা দিক। তাহলে এটাও ওই দিক থেকে জোট নিরপেক্ষতা নীতিটা সমালোচিত হয়েছে। আরেকটা যদি আমরা লাস্ট দেখি যে যখন গ্যাট চুক্তি হয়, গ্যাট চুক্তি, গ্যাট, জিএটিটি, গ্যাট, বিশ্ব বাণিজ্য সংস্থা, এই প্রভৃতি যখন এগুলো গঠন করা হয়, হ্যাঁ, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এই যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টটা, ভারতের মুভমেন্ট স্বার্থের উপর কী করা হয়েছে, এই যে এগুলো প্রতিবাদ করেনি। প্রভৃতি ক্ষেত্রে ভারত কী করেছিল যে নন অ্যালাইনমেন্ট যে আন্দোলনটা যখন চলছিল, সেটা কিন্তু ভারত তার স্বার্থটাই আগে দেখেছে। তাহলে আমরা মোটামুটিভাবে এই জোট নিরপেক্ষতা নিয়ে আলোচনা করলাম। জোট নিরপেক্ষতা ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ এবং সেটা কেন গ্রহণ করেছিল, এই জোট নিরপেক্ষতা নীতি কেন গ্রহণ করা হয়েছিল এবং এর ক্রিটিসিজমও আমরা দেখলাম। তাহলে এটা গেল প্রধান বৈশিষ্ট্য, একটা গেল মূল স্তম্ভ হিসাবে। আমরা সেকেন্ড যদি ইন্ডিয়ান ফরেন পলিসি যদি আরেকটা বৈশিষ্ট্য দেখি আমরা, যেটাকে হচ্ছে পঞ্চশীল নীতি। তোমরা এটা সম্পর্কে আগে জানো, পঞ্চশীল নীতি সম্পর্কে জেনেছো আগের ইয়েতে। হ্যাঁ, পঞ্চশীল নীতি, এই পঞ্চশীল নীতি কিন্তু ভারতবর্ষের ফরেন পলিসির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তাহলে এই ইন্ডিয়ান ফরেন পলিসিতে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আমরা বলতে পারি এই পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতি গ্রহণ করা হয়। এটা জওহরলাল নেহেরু 1954, যে নেহেরু 1954-এ এই পঞ্চশীল নীতি গ্রহণ করা হয়, জনগণ অ্যাডপ্ট করা হয়। তাহলে আগে জেনে নেই তাহলে এই পঞ্চশীল নীতিগুলো কি কি। এই পঞ্চশীল নীতি চুক্তি কাদের মধ্যে হয়? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চায়নার চৌ এন লাই।
চৌ এন লাই, এ চীনের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের মধ্যে এটা পঞ্চশীল নীতিটা স্বাক্ষরিত হয়। তাহলে এই পঞ্চশীল নীতিতে কি বলা হচ্ছে? পঞ্চশীল নীতিতে প্রথমেই বলা হচ্ছে যে প্রতিটি রাষ্ট্রের প্রতি বা প্রতিটি রাষ্ট্রের যে তোমরা এরা তোমাদের পড়ানো হয়েছে সেকেন্ড চ্যাপ্টার, তবু আমি বলে দিচ্ছি যে প্রতিটি রাষ্ট্রের যে ভৌগোলিক সীমানা আছে বা ভৌগোলিক অখণ্ডতা বা সার্বভৌমিকতা, সেটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। এটা একটা নীতি যে ভৌগোলিক, সংক্ষেপে লিখছি, সার্বভৌমিকতা এবং ভৌগোলিক অখণ্ডতা অন্য রাষ্ট্রের ক্ষেত্রে, অন্য রাষ্ট্রের প্রতি ভৌগোলিক অখণ্ডতা প্রভৃতির প্রতি কি করবে? শ্রদ্ধা প্রদর্শন করবে। এটা একটা পঞ্চশীল নীতির প্রধান একটা দিক। সেকেন্ডলি বলা হচ্ছে অনাক্রমণ, মানে আমি কাউকে আক্রমণ করব না। অনাক্রমণ মানে ভারতবর্ষ কাউকে আক্রমণ করবে না এবং অন্যান্য দেশ যদি ভারতবর্ষকে আক্রমণে, সেই ভারতবর্ষ এই পলিসি গ্রহণ করা হলো অনাক্রমণ। আর এটা কি বলা হচ্ছে? অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ হস্তক্ষেপ করবে না, যেটা পঞ্চশীল নীতিতে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ফোর্থ হচ্ছে, তাহলে সার্বভৌমিকতা গেল, অনাক্রমণ গেল, এবং সাম্য এবং পারস্পরিক সাহায্য থাকবে। সাম্য বজায় রাখবে ও পারস্পরিক সাহায্য প্রদান করবে। এটা একটা দিক গেল। এবং আর যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স, মানে শান্তিপূর্ণ সহাবস্থান। এই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখবে, যেটা নেহেরু এবং চৌ এন লাই 1954 চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা এই পঞ্চশীল নীতি অনুযায়ী আমরা এই চুক্তির সময় এগুলো ডিটারমিনেশন ঠিক করা হয়, কিন্তু চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে নেহেরুর চুক্তিটা হয়ে পঞ্চশীল নীতি নির্ধারণ করা হলো, এই বিষয়গুলো প্রত্যেকটা দেশ মেনে চলবে, ঠিক আছে। কিন্তু দেখা যায় এই পঞ্চশীল নীতিটা আবার 1950 যখন করা হলো, আবার 1962 দেখা গেল চীন ভারত যুদ্ধ হয়ে গেল। তার মানে 1962 দেখো চীন ভারত যুদ্ধ হয়ে গেল, ভারত চীন যুদ্ধ। তাহলে আলটিমেট 1954 আমি এতগুলো নীতি গ্রহণ করে পঞ্চশীল নীতি করে আমরা এটা পলিসি তৈরি করলাম, কিন্তু দেখো 1962তেই আবার ভারতবর্ষ, মানে মূলত ভারতবর্ষে পঞ্চশীল নীতির উপর খুব জোর দিয়েছিল যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সব ইয়ের ক্ষেত্রে, কিন্তু সেটা ঠিক হতে না হতেই আবার 1962তেই আবার ভারত চীন যুদ্ধ হয়ে গেল। তাহলে আলটিমেট ভারত চীন যুদ্ধ, এবং বর্তমানে তোমরা জানো যে ভেরি রিসেন্ট 2020তেও ভারত চীন যুদ্ধের একটা বাতাবরণ তৈরি চলছে, বা একটা যুদ্ধ মতো টেনশন পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে আলটিমেট এই পঞ্চশীল নীতি কতটা প্রযোজ্য হয়েছে সেটা একটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাহলে এটা একটা গেল পঞ্চশীল নীতি। আমি পরের একটা ক্যারেক্টারে আসছি। পরে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতা। সাম্রাজ্যবাদ বিরোধিতা ভারতবর্ষ ফরেন পলিসির ক্ষেত্রে সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছে বা ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা করে এসছে। আমরা জানি যে এই যে উপনিবেশবাদ শক্তি, যে সাম্রাজ্যবাদ, এগুলোর বিরোধিতা করে ভারতবর্ষ সবসময় সাপোর্ট করে এসছে জাতীয় মুক্তি আন্দোলনকে। বিভিন্ন দেশের ক্ষেত্রে যে জাতীয় মুক্তি আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয়েছে, সেগুলোকে ভারতবর্ষ সাপোর্ট করেছে এবং তীব্রভাবে সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে ভারতবর্ষ অলওয়েজ তার ফরেন পলিসি এবং প্রোটেস্ট করেছে।
যেমন এই জাতীয় মুক্তি আন্দোলনের ক্ষেত্রে ভারতবর্ষ যেমন ভিয়েতনাম, পানামা, কোরিয়া, নিকারাগুয়া প্রভৃতি দেশগুলোর যে স্বাধীনতা মুক্তি আন্দোলন, সেগুলোর বিরুদ্ধে ভারতবর্ষ তাদের মুক্তি আন্দোলনকে, জাতীয় মুক্তি আন্দোলনকে সাপোর্ট করেছে এবং সেক্ষেত্রে তারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রোটেস্ট করেছে। এটা একটা দিক গেল সাম্রাজ্যবাদ বিরোধিতা। আমি আরেকটা আসছি, নয়া উপনিবেশিকতাবাদ। নয়া উপনিবেশিকতাবাদ বিরোধিতা। এই নয়া উপনিবেশিকতা কি জিনিস? এটাতে বলা হচ্ছে যে আগে ছিল যে উপনিবেশিক শক্তির কথা আমরা বলছি, এই উপনিবেশিকতার নতুন একটা ফরমেশন হয়েছে। বলা হচ্ছে যে নয়া উপনিবেশবাদ হলো সাম্রাজ্যবাদের একটা নতুন রূপ। এই যে আগে সাম্রাজ্যবাদের কথাটা বললাম, এই সাম্রাজ্যবাদের একটা নতুন এডিশন বলতে পারো, আপডেট ভার্সনও বলতে পারো। হ্যাঁ, নতুন রূপ মানে সাম্রাজ্যবাদের একটা নতুন ভার্সন হচ্ছে এই নয়া উপনিবেশিকতাবাদ। এখানে কি হয়, এই নয়া উপনিবেশিকতাবাদে আমরা দেখতে পারবো যে কতগুলো নতুন নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে। সাম্রাজ্যবাদ যেমন আগে যে সাম্রাজ্যের পলিসিগুলো ছিল চেঞ্জ হয়ে গেছে, ওই নতুন আপডেটে আমরা দেখতে পারবো কতগুলো সিস্টেম তৈরি হয়েছে। কি কি হয়েছে? প্রথমেই দেখি যে সামরিক জোট বা সামরিক ঘাঁটি স্থাপন করা। কি করা হচ্ছে? সামরিক জোট, যেটা আগেও ছিল সামরিক, এখানে মূলত সামরিক ঘাঁটি স্থাপন করা। তার মানে তোমাদের একটা এখানে এক্সাম্পল দেই, যে ধরো যে চায়না ভারতবর্ষকে নৌবহন থেকে মানে সমুদ্রপথে আক্রমণ করতে গেলে তার অনেক প্রবলেম রয়েছে। সেই জন্য সে কী করছে? শ্রীলঙ্কা সহায়তা করছে, শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ স্থাপন করে শ্রীলঙ্কার বা মায়ানমারে সমুদ্র উপকূল বন্দর তৈরি করছে এবং সেখান থেকে যাতে ভারতবর্ষকে একটা আক্রমণ করা যেতে পারে বা তার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে, মানে সামরিক ঘাঁটি স্থাপন করছে। এরকমভাবে বিভিন্নভাবে সামগ্রিক ঘাঁটি স্থাপন করা হয়। তারপরে বলেছে অস্ত্র, এই যে অস্ত্র বিক্রয়। এখন তোমরা জানো যে বর্তমানে অস্ত্র বিক্রয় একটা বড় ব্যবসা। যে অত্যাধুনিক যে অস্ত্রগুলো রয়েছে, অত্যাধুনিক যে মারণাস্ত্র, নানা রকম, তোমার নাম রাফাল থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন রকম অস্ত্র আছে। এই অস্ত্রগুলো উৎপাদন করা এবং অস্ত্র বিক্রি করা, এই অস্ত্র বিক্রয় এই নয়া উপনিবেশবাদের একটা নতুন রূপ। সব দেশে অস্ত্র কিনছে। এবং আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, মানে এগুলো আমি বলছি ওই সাম্রাজ্যবাদের আপডেট যে ভার্সন, নতুনভাবে ফরমেশন চেঞ্জ, কৌশল চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি করা হচ্ছে যে নাশকতামূলক কার্যকলাপে উৎসাহ প্রদান। এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে নাশকতামূলক কার্যকলাপকে উৎসাহ প্রদান। আমরা জানি যে বর্তমান পৃথিবীতে এই নাশকতামূলক কার্যকলাপ একটা বড় প্রবলেম, যেটাকে আমরা জঙ্গি কার্যকলাপ বলছি। যে বিভিন্ন দেশ আমরা দেখতে পারবো যে পরোক্ষে হোক প্রত্যক্ষে হোক এই নাশকতাকে ব্যবহার করে বা জঙ্গি কার্যকলাপকে ব্যবহার করে অন্য রাষ্ট্রকে একটা থ্রেটনিং পৌঁছায়, থ্রেট দেওয়ার চেষ্টা করে, বা সেই রাষ্ট্রের ইন্টারনাল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি যুদ্ধ করছি না, কিন্তু আমি নাশকতামূলক কার্যকলাপে উৎসাহ প্রদান করে বা পরোক্ষে ব্যবহার করে আমি কি করব? সেই আমার যে শত্রু দেশ, আমি তার সঙ্গে তার টোটাল সিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব, বা তার সেই দেশে একটা গণ্ডগোল পরিস্থিতি বাঁধানোর চেষ্টা করব। তো আমরা জানি, তোমরা ভেরি রিসেন্ট দেখবে যে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ অ্যাক্টিভিটিসগুলো খুব বেড়ে গেছে। একটা সময় আইএস জঙ্গি ছিল, হ্যাঁ, তারপরে এখন ভেরি রিসেন্ট তোমরা দেখবে খবরে যে কতগুলো জঙ্গি কার্যকলাপ ধরা পড়ছে এবং সেগুলো চলছে। এরকম এর পিছনে কোনো দেশ মদত দিচ্ছে, আবার নাও হতে পারে। আবার কে মদত দিচ্ছে, কারা মদত দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, সেটা কিন্তু কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না। পরোক্ষে দিচ্ছে, অন্যরকমভাবে দিচ্ছে। ফলে দেখা যায় এটা একটা কিন্তু নয়া উপনিবেশবাদের নতুন কৌশল।
যে সব নাশকতামূলক কার্যকলাপকে উৎসাহ প্রদান করা। আর দেখতে পারবো আমরা, যেমন এটা মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আরেকটা আমরা দেখতে পারবো কি, যে বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা। এই বৈদেশিক বাণিজ্য দেখবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে, মানে শক্তিধর বা ইকোনমিক যে ডেভেলপ দেশগুলো তারা কি করছে, তারা কোনো না কোনোভাবে পরোক্ষভাবে বৈদেশিক যে বাণিজ্য ব্যাপারগুলো তারা তাদের কন্ট্রোলে নিচ্ছে। তার জন্য তৈরি হয়েছে গ্যাট, আরও অন্য অন্য ব্যাপারগুলো তৈরিতে আমরা দেখবে রয়েছে। এটা একটা নয়া উপনিষদের কৌশল। আর যেমন রয়েছে ষড়যন্ত্র বা বিভিন্ন রকম ষড়যন্ত্র, তো গুপ্ত হত্যা, ষড়যন্ত্র বা গুপ্ত হত্যা, মানে এই ষড়যন্ত্র করে বা গুপ্ত হত্যা বা খুব করার পরে কি করা হচ্ছে, সেই গুপ্ত হত্যার মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সেই রাষ্ট্রকে একটা প্রবলেমে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে মোটামুটিভাবে আমরা দেখতে পারবো যে নয়া উপনিষদবাদের এগুলো একটা নতুন কৌশল, প্রত্যেকটা কিন্তু একটা কৌশল। যে 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 পয়েন্টগুলোর কথা আমি বললাম, এগুলো প্রত্যেকটা নয়া উপনিষদের কৌশল। এগুলার অলওয়েজ ভারতবর্ষ এগুলার বিরোধিতা করে এসছে এবং টিল নাও করে যাচ্ছে। এবার তাহলে এর জন্য ভারতবর্ষ কী কী ব্যবস্থা বল, দুইটা আমি ব্যবস্থার কথা বলে দিই যে এর জন্য কী কী করে, যেমন তোমরা শুনে থাকবে G77 গ্রুপ অফ G7, মানে গ্রুপ অফ 77, মানে এখানে 77টা দেশ একটা গ্রুপ করা হয়, করে তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করা হয়। যে কথাগুলো বললাম আমি, সে জঙ্গি কার্যকলাপই হোক বা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা অন্য অন্য ব্যাপক বিষয়ই হোক, G77 গঠন করা হয়েছে। তারপরে সার্ক, তোমার এরপরে ক্লাসে আমি পড়াবো এই সার্ক সাউথ এশিয়ান যে ফেডারেশন, এই সার্ক একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। এই সার্ক গঠন করা হয়, G77 আরও রয়েছে অনেকগুলো, যে এগুলা ব্যবস্থা ভারতবর্ষ এই নয়া উপনিষদের বিরুদ্ধে এগুলো গ্রহণ করেছে। এবার নেক্সট আমি যদি আরেকটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসি, তাহলে সাম্রাজ্যবাদ বিরোধিতা গেল, উপনিবেশিকতাবাদ নয়া উপনিষদবাদ বিরোধিতা গেল। এবার নেক্সট যদি আমরা আসি বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা। বর্ণ বৈষম্যবাদ বিরোধিতা। তাহলে আমরা আরেকটা ক্যারেক্টার যদি দেখে নেই ইন্ডিয়ান ফরেন পলিসি, সেটা হচ্ছে আরেকটা বর্ণ বৈষম্যবাদ। এই বর্ণ বৈষম্যবাদ তোমরা যদি ইতিহাসে দেখো, দেখবে যে একটা সময় এই সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ, যেটা দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি ছিল, ও আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মধ্যে এটা একটা প্রবলেম ছিল। হ্যাঁ, এই যে বিষয়গুলো বর্তমানেও রয়েছে, তোমরা দেখবে ভেরি রিসেন্ট আমেরিকায় হয়েছে একটা বড় ঘটনা, যে একজন পুলিশ কালো চামড়ার মানুষকে মেরে ফেলেছিল। সে রাস্তায় ওপেন মেরে ফেলেছিল, সেটা টিভিতে বা বিভিন্ন ক্ষেত্রে সেটা মিডিয়ায় দেখানোর পরে সেটা অনেক বেশি উত্তেজনা তৈরি হয়। তার মানে আমরা বলতে পারি এই বর্ণ বৈষম্যবাদটা এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিটলি আমার নির্মূল হয়নি। তাহলে এই বর্ণ বৈষম্যের প্রবলেমটা হয়তো অনেক আগে অনেক বেশি ছিল, বর্তমানে কমে গেছে, কিন্তু আবার কখনো এটাকে উঠে আসছে এবং তার এফেক্ট কিন্তু বিভিন্ন জায়গাগুলো আসছে। তাহলে এই বর্ণ বৈষম্যের বিরোধিতা কিন্তু ভারতবর্ষ অলওয়েজ করে এসেছে। যদি আমরা দক্ষিণ আফ্রিকার কথা দেখি, রোডেশিয়ার কথা ভাবি, সেখানে আমরা কি দেখবো, যে শ্বেতাঙ্গ যে সরকার রয়েছে, মানে সাদা চামড়া মানুষ যেটাকে বলা হয়। তোমরা দেখবে ক্রিকেটও একটা সময় বর্ণ বৈষম্যের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলা ব্যান করা ছিল। হ্যাঁ, বা দক্ষিণ আফ্রিকা কেউ খেলতে গেলে সে কিন্তু খেলতে মানে তাকে সেই দেশে খেলতে পারতো না, এরকম বিভিন্ন ব্যাপার ছিল। তাহলে এই শ্বেতাঙ্গ সরকার বা সাদা চামড়ার মানুষরা তাদের যে বর্ণ বৈষম্য নীতি, তার বিরুদ্ধে ভারতবর্ষ কি করেছে, অলওয়েজ প্রোটেস্ট করে এসছে। এবং যে ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা কমনওয়েলথভুক্ত দেশগুলিকে নিয়ে এই বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে কি করেছে, অলওয়েজ একটা ইউএনের কাছে সার্বিকভাবে সেটা ব্যবস্থা গ্রহণের জন্য প্রচেষ্টা করেছে বা সচেষ্ট হয়েছে। মানে বিভিন্ন দিক থেকে প্রচারের মাধ্যমে বর্ণ বৈষম্য দূর করার জন্য ভারতবর্ষ এটা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাহলে এটা একটা গেল। আমরা এবার যদি আসি নিরস্ত্রীকরণ,
আর একটা বৈশিষ্ট্য হচ্ছে নিরস্ত্রীকরণ। এই নিরস্ত্রীকরণ মানে কি? নিরস্ত্রীকরণ হচ্ছে অস্ত্র উৎপাদন না করা। মানে আমি অস্ত্র ব্যবহার করবো না, তুমি অস্ত্র উৎপাদন করবে না। যদি অস্ত্রের উৎপাদনটা সারা বিশ্বে পৃথিবীতে সব দেশই বন্ধ করে দেয়, তাহলে আলটিমেট এই যে টেনশন পর্যায়টা থাকবে না। কিন্তু আমরা দেখতে পারি যে উল্টো লুকিয়ে হোক, যেভাবেই হোক, আধুনিক অস্ত্রগুলো তৈরি হচ্ছে। তাহলে ভারত মনে করে যে বিশ্ব শান্তি, সৌভ্রাতৃত্ব এবং নিরাপত্তার জন্য এই নিরস্ত্রীকরণবাদ বা নিরস্ত্রীকরণ প্রসার এটা ঘটানো খুব জরুরি। মানে এটা খুব বেশি প্রচার করা যে অস্ত্র উৎপাদন সহ আণবিক যে পারমাণবিক অস্ত্রগুলো সেগুলো উৎপাদন বন্ধ করা। মানে এই নিরস্ত্রীকরণ আন্দোলনটাকে ভারতবর্ষ কি করেছে? এগিয়ে নিয়ে গেছে। তবে ভারতবর্ষের এই যে নিরস্ত্রীকরণ মুভমেন্ট নিয়ে যাওয়া, সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাকসেস হলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এটা বিভিন্ন রকমভাবে ব্যর্থতায় পর্যবেত হয়েছে। তবে মূলত এই নিরস্ত্রীকরণ বিষয়টাকে ভারতবর্ষ একটা আন্দোলনে পরিণত করেছে। তাহলে এটা একটা দিক গেল। আর একটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি ভারতের বিদেশ নীতির, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষ বরাবরই সচেষ্ট হবে। এটা ভারতবর্ষের একটা সনাতন ঐতিহ্য। আমি আগেও যেটা তোমাদের বললাম যে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ভারতবর্ষের একটা সনাতন ঐতিহ্য, বা এটাকে ভারতবর্ষ বরাবরই আমরা এগিয়ে নিয়ে গেছে। দেখবে এই বিশ্ব শান্তির মূল স্লোগান বলা হয় যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এটা হচ্ছে এই বিশ্ব শান্তির মূল স্লোগান। এই স্লোগানটাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষ কি করে? সচেষ্ট হয় সারা পৃথিবীর কাছে এটা, এবং এটা খুব অ্যাকসেপ্টেবলও হয়েছে। তাহলে যদি আমরা এটাকে দেখি, এবার এই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ নয় শান্তি চাই এই যে স্লোগানটাকে এটা ভারতবর্ষ যথেষ্ট বেশি এগিয়ে নিয়ে গেছে। এবং এই যে কোরিয়ার যুদ্ধের, ভিয়েতনাম যুদ্ধ, আরব ইরানের যুদ্ধ, ইরান ইরাকের যুদ্ধ প্রভৃতি ক্ষেত্রে ভারতের অবস্থানটাকেও, ভারত যে অবস্থান যে গ্রহণ করেছিল বা যে ভূমিকা পালন করেছিল, হ্যাঁ, বা যে ভূমিকা গ্রহণ করেছিল মানে এটাকে করার জন্য, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু দেখো, আবার যদি আমরা উল্টো দিক থেকে দেখি যে যে ভারত চীন প্রতিবেশী যুদ্ধ এটা হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত চীন যে প্রতিবেশী যে এই যে যুদ্ধগুলো হয়েছিল, এটাও কিন্তু এই যুদ্ধ মানে অনেকটা এবার উল্টো স্রোতে বয়ে গেছে। মানে আমি অন্য পৃথিবীর অন্য জায়গার ক্ষেত্রে বিশ্ব শান্তির জন্য খুব মানে সচেষ্ট হয়েছি, কিন্তু অথচ আমার যে প্রতিবেশী দেশ রয়েছে ভারত, পাকিস্তান, চীন, সেক্ষেত্রে কিন্তু আমি যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। তার কারণ যাই যেগুলো থাকতে পারে। তাহলে এটা গেল একটা দিক। আর একটা যদি ক্যারেক্টার আমরা দেখি, বৈশিষ্ট্য দেখি, তাহলে দেখব যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট পার্ট ক্যারেক্টার। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এটা একটা পররাষ্ট্র নীতির, বিদেশ নীতির একটা মূল বৈশিষ্ট্য। এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটা মনে রাখবে। কিন্তু যদি আমরা দেখি যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি গ্রহণ করা হয় এই ক্ষেত্রে, যেটা পিসফুল কোএক্সিস্টেন্স আমরা বলছি। যেমন ভারতবর্ষের প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, বাংলাদেশ, ভুটান, নেপাল ইত্যাদি রয়েছে। তোমরা জানো যে প্রভৃতি এই যে দেশগুলো রয়েছে, প্রভৃতির সঙ্গে ভারতের সম্পর্ক বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে তিক্ততার পর্যায়েও পৌঁছে গেছে। কখনো সুসম্পর্ক দেখতে পেরেছি আমরা, কখনো এই প্রতিবেশী দেশগুলো ভারত, পাকিস্তান, চায়না, যে নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা রয়েছে, আমরা দেখতে পাবো কখনো চূড়ান্ত তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে, আবার কখনো সুসম্পর্ক হয়েছে। যদি দু একটা আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা বলতে পারবো। যেমন যদি আমরা বলি যে ভারত পাকিস্তান যে সম্পর্ক, ইন্দো পাক রিলেশন বলা হয়, ইন্দো পাক রিলেশন, ভারত পাকিস্তানের যে সম্পর্ক, সেটার মূল সমস্যা কিন্তু হচ্ছে কাশ্মীর সমস্যা।
কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মূল সম্পর্ক অবনতি পর্যায়ে পৌঁছে গেছে। এছাড়া এটা আমরা সবাই জানি। আবার যদি আমরা এবার দেখি যে সীমান্ত অনুপ্রবেশ নিয়ে তারপরে আরেকটা রয়েছে গঙ্গার জল বন্টন। হ্যাঁ, গঙ্গার জল বন্টন প্রভৃতি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা তিক্ততার পর্যায়ে পৌঁছায়। এটা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা তিক্ততার পর্যায়ে পৌঁছেছিল বা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। যে এই ক্ষেত্রে আবার যদি চায়নার সঙ্গে দেখি, আমরা চায়নার সঙ্গে ভারতের সম্পর্কে যদি আমরা দেখি সীমান্ত সমস্যা যেটা এখনো বর্তমানে চলছে, এই সীমান্ত সমস্যা নিয়ে চায়নার সঙ্গে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক একটা তিক্ততার পর্যায়ে পৌঁছায়। এবং এখনও যেটা রয়েছে, তোমরা ভেরি রিসেন্ট তোমরা দেখবে যে চায়নার যে বর্ডার নিয়ে মানে কখনো বলছে সিকিম আমাদের, কখনো অরুণাচল প্রদেশ আমাদের, এটা নিয়ে একটা দীর্ঘকালীন সমস্যা রয়েছে এবং এটা নিয়ে যুদ্ধ মতো পরিস্থিতি, একটা বাতাবরণ তৈরি হচ্ছে। যদি আমরা আরেকটা দেখি, যে আমি এটা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের কথা বলছি, তিক্ততার সম্পর্কের কথা বলছি, যে আবার যদি আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি, শ্রীলঙ্কায় যেমন 1957-1997 যদি আমরা দেখি, যে সেই সময় যে তামিল এলটিটি একটা তামিল ভাষাভাষীদের, যেহেতু ভারতবর্ষে তামিল জনসংখ্যা রয়েছে, শ্রীলঙ্কা তামিল ভাষাভাষীদের দাবি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পিস কিপিং ফোর্স পাঠান, শান্তি বাহিনী শ্রীলঙ্কায় প্রেরণ করেন। এই যে বা তাদের দাবি দেওয়া নিয়ে যে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক একটা তিক্ততার পর্যায়ে পৌঁছেছিল। এই যে বিষয়গুলো বললাম, এটা আমি প্রতিটি রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কতগুলো তিক্ততার পর্যায়ে সুসম্পর্কে দেখা গেছে এইসব বিষয় নিয়ে এগুলো সম্পর্কটা তিক্ততার পর্যায়ে পৌঁছেছে। আবার এর জন্য ভারতবর্ষ কি করেছে, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সলিউশন প্রবলেমও বের করেছে। যেমন তোমরা জানো যে এই ক্ষেত্রে যদি আমি দু একটা এক্সাম্পলও দিই, যে যেমন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের জন্য লাহোর ঘোষণাপত্র অটল বিহারী বাজপেয়ীর আমলে হয়েছিল। তারপরে বিভিন্ন সময় একসময় রাজীব গান্ধীর সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর একটা ঐতিহাসিক মিটিং হয়েছিল। চায়নার ক্ষেত্রে প্রচুরবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। যাই বিভিন্ন বৈঠকের মাধ্যমে এগুলো শান্তিপূর্ণ সহাবস্থানের সচেষ্ট হয়েছে। তাহলে মোটামুটিভাবে, এবং এখনও যে সমস্যাগুলো চলছে সেগুলো সলিউশন চলছে। ভারতবর্ষ সুসম্পর্ক বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছে, তারাও এগিয়ে আসছে, যেটাকে আমরা এই খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু পিসফুল এক্সিস্টেন্স, শান্ত সহাবস্থান চলছে। এবার লাস্ট যদি আমি এগুলো বললাম, এগুলো মোটামুটিভাবে বৈশিষ্ট্যগুলো তোমাদের বললাম। এবার যদি আমরা দেখি যে এছাড়াও আদার্স কিছু কিছু বৈশিষ্ট্য আমরা যদি দেখি, যেমন ইউএনের প্রতি সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রতি আস্থা প্রদর্শন করা, এটা একটা ফরেন পলিসি বৈশিষ্ট্য। তারপরে তৃতীয় বিশ্বের যে দেশগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে বলি, তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তারপরে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা প্রভৃতি, এগুলো কিন্তু ভারতের ফরেন পলিসির একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা মোটামুটি বৈশিষ্ট্যগুলো জানলাম। এই বৈশিষ্ট্যগুলো ভারতের ফরেন পলিসি কিন্তু বিভিন্ন দিক থেকে ক্রিটিসিজমও করা হয়। আমি জাস্ট দুটো ক্রিটিসিজম বলে শেষ করব। যেমন অনেকেই এটাকে সমালোচনা করে বলেন ভারতবর্ষের ফরেন পলিসি অনেকটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা। যারা সমালোচনা মনে করেন যে সোভিয়েত ইউনিয়ন, যেহেতু ভারতবর্ষ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাদের একটা ভালো সুসম্পর্ক ছিল, ফলে সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে ভারতবর্ষের ফরেন পলিসি তৈরি হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে ভারতের ফরেন পলিসি অনেকটাই আমেরিকাকে মানে তোষণ করে তৈরি করা হয়েছে, মানে আমেরিকার প্রতি ভীত মনোভাব থেকেই, আমেরিকাকে ভয় পায় এই মনোভাব থেকেই তৈরি হয়েছে। এছাড়া অন্যান্য সমালোচনাগুলো রয়েছে। যাই হোক, ভারতের বৈদেশিক নীতি সম্পর্কে আমরা জানলাম, তোমরা বইয়ে দেখবে, এটার বিস্তারিত রয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।